সবাইকে স্বাগত জানাচ্ছি। কোথায় স্বাগত জানাচ্ছি? স্বাগত জানাচ্ছি পাশ করি অ্যান্টিবায়োটিকে। আমাদের সমাজ বিজ্ঞানের আলোচনায় এখন থাকছে এবং আমি থাকছি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের সাথে। কি নিয়ে আছি? আছি বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ নিয়ে। চলো আমরা একটু দেখি বিচ্যুতি কি, মানে যে জায়গায় থাকার কথা ছিল ওই জায়গা থেকে তুমি সরে যাচ্ছ। কেমন সরে যাওয়া? দেখো, সমাজে কিছু নিয়ম কানুন আছে। যেমন ধরো, মেয়েরা চুলে রং দিবে না, মানে এটা কিন্তু দিতে পারে, বাট আমরা কিন্তু গ্রামগঞ্জে একটা মেয়ে চুলে কালার করলে তাকে একটু মানে নেগেটিভলি দেখি, মানে মেয়েটা মানে নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটা বকে, এরকম একটা সেন্স কাজ করে। আমি বলছি এই সেন্সটা ট্রু, বাট সেন্সটা কাজ করে মুরব্বীদের মধ্যে। এই যে চুলে কালার করা যাবে না, এই যে স্ট্যান্ডার্ডটা সেট করা আছে, যদি কেউ চুলে কালার করে তাহলে কি সে অপরাধ করলো? না, মানে সে স্ট্যান্ডার্ড থেকে বিচ্যুত হলো, যে সরে গেল, কিন্তু সে তো অপরাধ করলো না। এই জায়গা থেকে তাহলে অপরাধ কি? অপরাধ হচ্ছে ওই বিচ্যুতি, যে বিচ্যুতির কারণে আপনি শাস্তির যোগ্য। ধরো একজনকে আপনি খুন করলেন, খুন তো করার কথা না, না সবাই একসাথে মিলেমিশে থাকবে, খুন কেন করবে? তবে আপনি একটা বিচ্যুতি হইল আপনার, কিন্তু এই বিচ্যুতির কারণে আইন বলছে এটি নিষিদ্ধ এবং এর জন্য তুমি শাস্তি পাবে। এইটাকে বলছি অপরাধ। মানে যে বিচ্যুতি শাস্তিযোগ্য অ্যাকর্ডিং টু কারেন্ট ল, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বেসিক্যালি কি? সেটা হচ্ছে বেসিক্যালি অপরাধ। এখন হচ্ছে বিচ্যুতি শুধুমাত্র সামাজিকভাবে লজ্জার, যেমন বড় চুল রাখলে আম্মা বলে এই চুল বড় রাখিস না, মানুষ কি কইব, লজ্জা লজ্জা। এর জন্য পুলিশ কিন্তু ধরে তোমার জেলে ভরতে পারবে না, কিন্তু তুমি খুন করলে পারবে, রেপ করলে পারবে না। তার মানে বিচ্যুতি হচ্ছে সামাজিক লজ্জার বিষয়। অপরাধ তো সামাজিক লজ্জা তো অবশ্যই, কিন্তু এইটা শুধু লজ্জা দিয়ে শেষ হবে না, এর জন্য আইনগতভাবে তোমাকে শাস্তি পেতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে, আরেকটা স্পেশাল অপরাধ আছে, সেটাকে আমরা বলি কিশোর অপরাধ। যখন অপ্রাপ্ত বয়স্ক কেউ এই অপরাধটা করে তখন তাকে আমরা বলছি কিশোর অপরাধ। এখন আমরা যদি একটু দেখি যে অপরাধ বিজ্ঞানের তত্ত্বগুলো কি, প্রথম হচ্ছে জৈবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, মার্টনের তত্ত্ব বা স্ট্রেন থিওরি থেকে দেখি, এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি। জৈবিক তত্ত্ব যা জনক হচ্ছে লম্প্রেসো, উনি বলতেছেন, খুবই খারাপ একটা কথা বলতেছেন, যে অপরাধীরা জন্মগতভাবেই অপরাধ। যদিও আমরা এটা মানি না, বা তার বক্তব্য হচ্ছে যদি তোমার বাবা একজন মাদক ব্যবসায়ী থাকে, তুমি ছোটবেলা থেকে যখন মাদক ব্যবসা দেখতে দেখতে বড় হচ্ছ, তখন হচ্ছেটা কি আসলে? তখন যেটি হচ্ছে তোমারও ভিতরে মাদক ব্যবসায়ী হওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এই জায়গা থেকে উনি বলছেন যে অপরাধীরা জন্মগতভাবেই অপরাধী, এবং শুধুমাত্র তাই না, উনি আরেক কাঠি আগায় যায়, বলতেছে এই অপরাধীদের শারীরিক বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় সে অপরাধ। যেমন ধরো, মেক্সিকোতে যারা ড্রাগ লর্ড আছে, এদের অধিকাংশের উপরে দেখবা যে তার শরীরে এক ধরনের ট্যাটু করা থাকে, এবং তারা অনেক বেশি জিম মেনটেন করে। সো এই জায়গা থেকে যে সে খুব একটা ভুল তা না, কিন্তু আধুনিক সমাজে কিন্তু আমরা তার এই মন্তব্যকে যদি প্রশ্রয় দেই, তাহলে সামাজিক সংহতি ভেঙে পড়তে পারে। কারণ তখন শুধুমাত্র জন্ম দেখেই যখন অপরাধ হিসেবে আপনাকে কাউকে সাব্যস্ত করা হবে, তখন কি হবে? তখন কিন্তু এই মানুষটা একটা সাধারণ জীবনযাপন করবে না। তার বাবা অপরাধী হলেও এটা কি খুব অসম্ভব সে আসলে কোনো ধরনের অপরাধী নয়, বা কোনো ধরনের অপরাধের সাথে সংযুক্ত নয়। কারণ আমরা দেখেছি যে অনেক ড্রাগ লর্ড, মাফিয়া লর্ডদের সন্তানরা একটা সাধারণ জীবনযাপন করতে, যেমন ধরো ওসামা বিন লাদেনের একজন সন্তান আছে, সে কিন্তু সৌদিতে একটা সাধারণ জীবনযাপন করে। এখন যদি আমি একটু যাই মার্টনের তত্ত্ব বা স্ট্রেন থিওরি, উনি বলতেছেন যখন মানুষের লক্ষ্য এবং উপায়ের মধ্যে সঙ্গতি থাকে না। যেমন ধরো, তুমি আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক হতে চাও, চাইতেই পারো, কিন্তু তুমি 25,000 টাকা বেতনে চাকরি করো। 25,000 টাকা বেতনে চাকরি করে তোমার পক্ষে কি আসলেই কয়েক কোটি টাকার মালিক হওয়া সম্ভব? আসলে সম্ভব। তখন তুমি কি করবা? তখন তুমি তোমার অফিসে ঘুষ খাবা, তুমি ঘুষের টাকা সুদে লাগাবা, অথবা তুমি কাউকে কিডন্যাপ করার চিন্তা করবা, অথবা তুমি একটা ব্যাংক ডাকাতে চিন্তা করবা, কারণ তোমার তো কয়েক হাজার কোটি টাকা লাগবে। এই যে তোমার লক্ষ্য এবং তোমার ক্যাপাসিটি, এই দুইটার মাঝে যখন মিল না থাকে, তখন স্ট্রেন থিওরি মার্টন বলছে তুমি একজন অপরাধী হয়েও যেতে পারো, এবং লক্ষ্য এবং সঙ্গতির ভিতরে সমন্বয় সাধন করতে পারো,
অপরাধের মাধ্যমে, যে 25,000 টাকা বেতনে চাকরি পাও, এখন ঘুষ নাও, সুদ নাও, তারপরে কিডন্যাপ করো, করে কি করলা তুমি সেই কয়েক হাজার কোটি টাকার মালিক হলা। মানে এটা হচ্ছে তার একটা তত্ত্বাও, যদিও এটা প্রত্যাশিত নয়। এরপরে হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। মার্কস যে কথাটা বলে, আসলে একটা মানুষ অহেতুক অপরাধ করে না। একজন গরিব মানুষ অপরাধ করে একটু ভালো থাকার জন্য, আর একজন ধনী অপরাধ করে আরো বেশি ধনী হওয়ার জন্য। সো এই জায়গা থেকে মার্কসের বক্তব্য হচ্ছে অর্থনৈতিক বৈষম্য এবং এই যে ধনীরা গরিবদেরকে চুষে খাচ্ছে, যেটাকে বলা হচ্ছে শ্রেণী বৈষম্য, বা যার ফলাফল হচ্ছে শ্রেণী সংঘাত, এই শ্রেণী বৈষম্য কারণে হচ্ছে অপরাধ সংগঠিত হয়। এখন যদি আমরা একটু দেখি, চার তিনটা বা গুরুত্বপূর্ণ ব্যাপার থেকে হচ্ছে নৈরাজ্য, আর হচ্ছে প্যারোল, আর হচ্ছে প্রফেশন। তো হোয়াইট কলার ক্রাইমটা তো আগেই আলাপ করেছি, এটা এখন আলাপ না করি। নৈরাজ্য হচ্ছে যখন কোনো নৈরাজ্য মানে নো মানে রাজ্য, নো রাজ্য, যার ইংরেজি হচ্ছে বেসিক্যালি কি, এই মানে অ্যানার্কি, মানে কোনো রাজ্য নাই, মানে কোনো সিস্টেম নাই, কোনো প্রসেস নেই। বেসিক্যালি এমিল ডুরখেইম প্রথমে হচ্ছে এই নৈরাজ্য বা অ্যানোমেলি বা অ্যানার্কিজমের ধারণা দেয়। তার বক্তব্য হচ্ছে সমাজের যদি প্রচলিত নিয়মকানুন শিথিল হয়ে যায়, কেউ যদি কোনো নিয়মকানুন মানতে না চায়, শুধু বাধ্য না করা হইলে, তখন সমাজে এই নৈরাজ্য দেখা যেতে পারে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, যদি কোনো অপরাধী বা কয়েদি 1/3 সাজা ভোগ করার পরে তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাকে বলে প্যারোলে মুক্তি বা এটা সংশোধন। শেষ হচ্ছে প্রফেশন। যদি কোনো অপরাধীকে কারাগারে না পাঠায়া আদালতের তত্ত্বাবধানে সংশোধনের সুযোগ দেওয়া হয়। যেমন ধরো কোনো কিশোর যদি অপরাধ করে, তাকে কিন্তু আমরা কারাগারে পাঠাতে পারি না, তাদেরকে পাঠাতে হয় কিশোর সংশোধনগারে। কারণ আমরা আশা করি সেখান থেকে সে সংশোধিত হয়ে তার বাকি জীবন ভালোভাবে কাটাবে। সো আমরা বেসিক্যালি বিচ্যুতিটা দেখলাম, এবং বিচ্যুতির ক্ষেত্রে তত্ত্বায়ন এবং কিছু পরিভাষাও দেখলাম। তো চলো এবার দেখি যে বেসিক্যালি এখান থেকে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো গুরুত্বপূর্ণ, যা আমাদের সামনের পরীক্ষার এমসিকিউ গুলা সলভ করার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হতে পারে। চলো যাই। প্রথম কথা হচ্ছে বিচ্যুতি কি জিনিস, একটা অ্যান্টিবায়োটিক, এবং সব বিচ্যুতি কি অপরাধ নাকি, কিন্তু সব অপরাধী হচ্ছে বিচ্যুতি। আর একটা অ্যান্টিবায়োটিক। অপরাধ কি জিনিস সেটা দেখলাম, এবং বিচ্যুতি এবং অপরাধের তফাৎ হচ্ছে আমার আরেকটা অ্যান্টিবায়োটিক। এরপরে অ্যান্টিবায়োটিক হচ্ছে জৈবিক দৃষ্টিভঙ্গি কি জিনিস এবং জৈবিক দৃষ্টিভঙ্গির কথা কে বলেছেন। সেকেন্ড আর একটা হচ্ছে মার্টনের তত্ত্বের বক্তব্য কি এবং মার্কসের বক্তব্য কি। এখান থেকে আমি আরো দুইটা এমসিকিউ জন্য দুটো অ্যান্টিবায়োটিক নিলাম। নৈরাজ্য কি জিনিস বা অ্যানোমালি বা অ্যানার্কিজম, এরপর হচ্ছে প্যারোল কি জিনিস, আর হচ্ছে প্রফেশন কি জিনিস। তো এইরকম হচ্ছে আমরা প্রায় 8 থেকে 12টা এমসিকিউ এখান থেকে দেখলাম, এবং আমরা তার আগে একটু আলোচনাও করলাম। তো চলো এবার দেখি যে আমাদের এখান থেকে সুপার এমসিকিউ বা সুপার অ্যান্টিবায়োটিকটা কি। সুপার এমসিকিউ বা সুপার অ্যান্টিবায়োটিক হচ্ছে জৈবিক দৃষ্টিভঙ্গির কথা কে বলেছে, লমব্রেসো এবং রবার্ট কে মার্টন। উনি কি বলেছেন, উনি বলছেন লক্ষ্য এবং উপায়ের অসঙ্গতি, যা আমরা একটু আগে বিস্তারিত আলাপ করলাম। সো এর মাধ্যমে সামাজিক বিচ্যুতি এবং অপরাধের উপরে আলোচনা করলাম, এবং আমাদের অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম, যা সামনের পরীক্ষা এমসিকিউ গুলো সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। এবং শেষ করছে একটি সুপার এমসিকিউর মধ্য দিয়ে। কিন্তু এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট যে শীটটি তোমাদেরকে দেওয়া হয়েছে সেটি একবার দেখো। দেখলে কি হবে, দেখলে ইনশাআল্লাহ এইবারই তুমি তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টটি পড়ার সুযোগটি পেয়েও যেতে পারো। এবং সেই পর্যন্ত পাশ করে সাথে থাকো। সবার জন্য শুভকামনা।